আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মাদারীপুরের শিবচরে বালুবাহী বালখেডের সঙ্গে স্পিড বোটের সঙ্গে সংঘর্ষে 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে বেশ কয়েকজন। বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে সকাল 7:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 35 সিটের স্পিড বোটটিতে 36 জন যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। স্পিড বোটটি শিমুলিয়া থেকে বাংলাবাজার আসছিল। দিকে সকাল থেকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দর্শক, দুর্ঘটনাস্থলে আছেন শিবচর প্রতিনিধি সহকর্মী খলিল মিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। খলিল, কখন নাগাদ উদ্ধার অভিযান শেষ হতে পারে? নিখোঁজ যাত্রীদের ব্যাপারে উদ্ধার কাজে অংশ নেওয়া নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কি বলছেন? সিনথিয়া, আপনি জানেন আজকে সকাল 6:30টার দিকে শিমুলিয়া ঘাট থেকে একটি যাত্রীবাহী স্পিড বোট মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এই বোটটি 200 সিসির এবং ধারণ ক্ষমতা সম্পূর্ণ 35 জনেরও বেশি। বাংলাবাজার ঘাটের কাছে আসতেই ঘাটে বাঁধা নঙ্গর করা একটি বল গেটের সাথে ধাক্কা লাগার সাথে সাথে বল গেটটি স্পিড বোটটি উল্টে যায় এবং চলমান রয়েছে। লাশের সংখ্যা ক্রমাগত বাড়তেছে। আপনাকে বলে রাখি, লকডাউনে নৌযানের সমস্ত ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ থাকলেও অদৃশ্য ক্ষমতা বলে মুন্সিগঞ্জ এবং মাদারীপুরের উভয় ঘাট থেকেই স্পিড বোট চলাচল করছে অনায়াসে। আমরা কথা বলছি এখানকার স্থানীয়দের সাথে, তারা আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এক কথায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভোরবেলায় এই চলাচল করতে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটছে বলে তারা ধারণা করছে। আমি আপনাকে আরেকটু বলে রাখি যে আমার পিছনটাতেই রয়েছে, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে সেই লাশের অবস্থাতে। লাশ কিন্তু একের পর এক নদী থেকে লাশ উঠছে। এই লাশগুলো কিন্তু দক্ষিণ অঞ্চলের বিভিন্ন উপজেলা জেলার। এই সুবাদে লাশের পরিবারদের খুঁজে পাইতেও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক একটা ব্যাগ পেতে হচ্ছে। প্রশাসন আমরা দেখেছি ব্যাপক তৎপরতা রয়েছে লাশের পরিচয় পাওয়ার জন্য। এখানে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ কর্মকর্তারা কি ঘাটে এসেছে। আমরা আরও কথা বলছি। এখানকে আমরা দেখছি যে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী জাহাজ এসেছে এবং BAWT এর রোস্তম উদ্ধারকারী যে জাহাজের ডুবালু রয়েছে তারাও এসেছে। তো এখন আমার সামনে আর একটা লাশ কিন্তু এখনই উদ্ধার হচ্ছে। আমি আপনাকে একটু ঘুরে দেখাবার চেষ্টা করছি যে এখন প্রতিটা মুহূর্তেই কিন্তু লাশ সংখ্যা বাড়তেছে। অ্যাকচুয়ালি এখন বলা যাচ্ছে না যে কতটুকু সময়ের মধ্যে যে উদ্ধার কাজ শেষ হবে, এটা আমরা এখনো পরিষ্কার করে বলতে পারছি না। আমরা কথা বলছিলাম এখানকার দায়িত্বে থাকা প্রশাসনের সাথে, তারাও নিশ্চিত করে এখন তৈরি বলতে পারছে না। তবে যেই ভোটটা দুর্ঘটনা ঘটছে, আপনাকে বলে রাখি, আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানাতে চাই, এই ভোটটার ধারণ ক্ষমতা ন্যূনতম 38 জন যাত্রী, 200 সিসির ভোট, অর্থাৎ 25 জন লাশ উদ্ধার করা হয়েছে এবং 5 জন যাত্রী আমরা শুনেছি প্রত্যক্ষদর্শীর মাধ্যমে যে তারা গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এখনো অধিক সংখ্যক যাত্রী কিন্তু এই পানির নিচে আছে, তারা এখনো নিখোঁজের সংখ্যা এখন পর্যন্ত কেউ নির্ধারিত করে বলতে পারছে না এবং কতটুকু সময় লাগবে পূর্ণাঙ্গ এই লাশ উদ্ধার অভিযানে সেটাও বলতে পারছে না, চলমান রয়েছে। তবে যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই লাশের সংখ্যা বাড়তেছে। আমি যদি আপনাকে আরেকটু বলি যে লাশের বাড়ি এখানে দূর দূরান্ত হওয়ার কারণে পরিবার এবং স্বজনটা না আসায় যে তাদের সাথে কথা বলার সেই সুযোগটুকু আমাদের হয়নি। তো আমরা কথা বলছিলাম এখানকার নৌ পুলিশ এবং জেলা পুলিশ সমন্বয়ের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ভোরবেলায় কুয়াশা একটু আচ্ছন্ন থাকার কারণে নদীপথে জানেন, সেই সুবাদেই কিন্তু ঘাটে নঙ্গর করা বল গেটের সাথে এই ভোটটার ইচ্ছা করেই কিন্তু বলা যেতে পারে এক পর্যায়ে না দেখেই দুর্ঘটনাটা ঘটে এবং এখানে শিশু নারী সহ অসংখ্য মানুষ
এখানে আজকে মৃত্যুবরণ করেছে এই দুর্ঘটনায়। কারণ এই নৌপথে প্রশাসনের তৎপরতা যদি না বাড়ায় প্রতিনিয়তই এই দুর্ঘটনা ঘটবে। কারণ এইটা অত্যন্ত দক্ষিণাঞ্চল 21 জেলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ এই শিমুলিয়া বাংলাবাজার নৌপথ। এই নৌপথটি ঢাকার কাছে অত্যন্ত কাছাকাছি হওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের মানুষ এই নৌপথ ব্যবহার করে। লকডাউনের কারণে যদিও এই নৌপথে সকল নৌযান বন্ধ রাখছে জরুরি সেবার ফেরি ছাড়া, কিন্তু একমাত্র স্পিরিট বোটেই যাত্রী পারাপার করছে। তো এই ছিল আমার কাছে বাংলাবাজার শিমুলিয়া ঘাট থেকে লাশ উদ্ধারের সর্বশেষ তথ্য। সিনথিয়া। ধন্যবাদ। শিবচর থেকে জানাচ্ছিলেন খলিল মিয়া। দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার ঘাটতি 13,39,312 ডোজ। সরকার আশা করছে প্রয়োজনীয় এই টিকা দেবে ভারতের সেরাম। বিশেষজ্ঞরা বলছেন দেরি হলেও সমস্যা নেই, 3 মাসের ব্যবধানেও দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। এজন্য সেরামের পাশাপাশি অন্য উৎস থেকেও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে সরকারের তৎপরতা প্রয়োজন। একেবারে না এলেও ক্ষতি নেই বলে মন্তব্য বিশেষজ্ঞদের। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রথম যখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দেয়া শুরু হয় তখন বলা হয়েছিল দ্বিতীয় ডোজ দেয়া হবে 4 সপ্তাহের ব্যবধানে, পরে সেটাকে 8 সপ্তাহ করা হয়। এখন টিকার ঘাটতি দেখা দিয়েছে, তাই সঠিক সময়ে দ্বিতীয় ডোজ সবাই পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিশেষজ্ঞরা বলছেন 12 সপ্তাহ পরে নিলেও কোনো ক্ষতি নেই। ব্রিটেনের জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন সময় বাড়লে টিকার কার্যকারিতাও বাড়ে। প্রথম ডোজের টিকার থেকে দ্বিতীয় ডোজের টিকার ব্যবধান করা হয়েছে 2 মাস। এটি যদি 3 মাসও হয় তাতে কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ 3 মাস পর্যন্ত দেওয়া যায়। এমনকি ব্রিটেনের যারা জনস্বাস্থ্য বিজ্ঞানী তারা বলছেন যে 2 টিকার মাঝখানের ব্যবধান আরও বাড়ালে আরও কার্যকরী হয়। তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়ে সংশয় নেই বলে জানালেন বিশেষজ্ঞরা। বললেন যুক্তরাষ্ট্র কাঁচামাল বন্ধ করার ফলে সেরামের উৎপাদন কমে গিয়েছিল, এখন আবার তা চালু হয়েছে, ফলে মে মাসের মধ্যেই পূর্ণ উৎপাদনে যেতে পারবে সেরাম। তাছাড়া যুক্তরাষ্ট্রের হাতে অ্যাস্ট্রাজেনেকার 6 কোটি ডোজ টিকা রয়েছে, যা তারা বিভিন্ন দেশকে বন্টন করে দিচ্ছে। সেখান থেকেও বাংলাদেশ পেতে পারে, এমনকি কোভ্যাক্স থেকেও আসতে পারে প্রয়োজনীয় টিকা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পৃথিবীর অন্যান্য দেশেও তৈরি হচ্ছে এবং কোনো কোনো দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে তারা নিজেরা ব্যবহার করছেন। সেই সমস্ত সূত্র থেকে সরকার টিকা আনার চেষ্টা করছে। 20 লক্ষ বা 2 মিলিয়ন ডোজ হলেই আমাদের সেই ঘাটতি পূরণ হবে। এটি হয়তো আমাদের খুব বেশি দেরি হবে না আনতে। যারা দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন যদি সাময়িকভাবে বন্ধ হয়েও যায় অল্প সময়ের মধ্যে সেটি আবার চালু হবে। কাজে এ নিয়ে আমাদের অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের 6 কোটি টিকা অ্যাস্ট্রাজেনেকার পড়ে আছে, তারা ইউজ করছে না। এই টিকাটা এখন তারা বিভিন্ন দেশকে দিচ্ছে, ভারতকেও তারা দিতে চাচ্ছে। তো বাংলাদেশ যদি এটা নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালায় তাহলে বাংলাদেশ ওখান থেকে কিছু টিকা পেতে পারে, তাহলে সেকেন্ড ডোজটা দিতে পারবে। কোভ্যাক্স থেকেও আমাদের কিছু টিকা পাওয়ার কথা। একেবারে যদি না আসে তাহলেও চিন্তার কিছু নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ প্রথম ডোজ 70% সুরক্ষা দেয়। যদি একদম নাও পাওয়া যায় প্রথম ডোজের পরেও কিন্তু 70% পর্যন্ত সুরক্ষা দেবে, সুতরাং সেটাও কম না। সব মিলিয়ে আমার মনে হয় কোনো কারণে হতাশ না হওয়াটাই যুক্তিযুক্ত হবে। যারা দ্বিতীয় ডোজের টিকা পাবেন না তারা দীর্ঘ বিরতি দিয়ে অন্য কোম্পানির টিকা গ্রহণ করতে পারবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। খান আলামিন, RTV, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও হাসপাতালে এখনও ভিড় নমুনা দিতে আসা রোগীদের। প্রতিটি হাসপাতালে বাড়তি রোগীর চাপ কমলেও এখনও শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। তবে গেল এপ্রিল মাসে করোনার ভয়াল ছোবল ছিল দেশে। শুধু 1 মাসে আক্রান্ত হয়েছেন 1,47,000 জন, আর একই সময়ে মারা গেছেন 2,404 জন। দর্শক, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, হাসপাতালটিতে বর্তমানে কোভিড চিকিৎসার কি পরিস্থিতি? এখন রোগীর চাপ কেমন দেখছেন? সিনথিয়া, স্বস্তির খবর হলো বাতাসে লাশের গন্ধ কমে আসছে। অর্থাৎ আমরা দেখেছি গত সপ্তাহেও মৃত্যুর সংখ্যা যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে এসেছে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা। পাশাপাশি রোগী ভর্তির সংখ্যাও কিন্তু কমে এসেছে। আমরা যে হাসপাতালটিতে রয়েছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এখানে ডেডিকেটেড কোভিড হাসপাতাল 300টি শয্যা রয়েছে এখানে, যার মধ্যে 228টি শয্যাতে রোগী ভর্তি আছেন।
গত 24 ঘন্টায় 26 জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং 40 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো এই পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু সার্বিকভাবে ভালোর দিকেই যাচ্ছে, অর্থাৎ যে আতঙ্কটি বিরাজ করছিল দেশ জুড়ে সে আতঙ্ক কিছুটা কমে এসছে, প্রশমন হচ্ছে। তবে যে বিষয়টি সবসময় সরকার, চিকিৎসক, বিশেষজ্ঞরা বলে এসেছেন যে এই ধারাকে ধরে রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পাশাপাশি এই হাসপাতালে কোভিড টেস্টও হচ্ছে। তো আমরা দেখেছি রোগী ভর্তি বা কোভিড টেস্ট দুটো জায়গাতেই কিন্তু মানুষের পরিমাণ কম, সংখ্যা কমে এসেছে। তবে টিকা গ্রহণের যে জায়গাটি সেখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, অর্থাৎ প্রথম ডোজের টিকা দেওয়া তো বন্ধই আছে, এখন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ চলছে, সেখানে কিন্তু মানুষের ভিড় রয়েছে। তো এখানে যারা টিকা নিতে আসছেন তাদেরকে দুইটি বিষয় অবহিত করেছেন কর্তৃপক্ষ। একটি হচ্ছে যে যারা আজকে দিনের SMS পেয়েছেন তারা আসবেন, আর যারা এর আগের টিকা, প্রথম ডোজের টিকা এই হাসপাতালেই নিয়েছেন তারাই শুধু আজকে এখানে টিকা দিতে পারবেন। এই দুইটি বিষয় নির্দেশনা দিয়েই এখানে টিকা প্রদানের কার্যক্রম চলছে। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে হাসপাতালের পরিস্থিতির সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। এতক্ষণ কুর্মিটোলা থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের বিজয়কে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। জনরায়কে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাধারণের বার্তা বলে মনে করছেন। বিশেষজ্ঞরা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হলে সাম্প্রদায়িকতার দানা এদেশেও ছড়ানোর আশঙ্কা ছিল। তবে মমতার তৃণমূল জয়ী হওয়ায় তিস্তার পানি বন্টন চুক্তি আগের মতো ঝুলে থাকবে। মাসুদ মোস্তাহিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ভূমিধস জয় পেয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, আর আসামে আবারও জিতেছে বিজেপি। এমন ফলাফল বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি জয় না পাওয়ায় বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। আমাদের সাথে তৃণমূল সরকার গঠন করলে পশ্চিমবঙ্গে আমাদের সাথে সম্পর্ক যেরকম আছে সেটাই। যদি বিজেপি ক্ষমতায় আসতো তাহলে তারা এনআরসি করতো, যে জটিলতাটা আমরা এই মুহূর্তে হয়তো আমাদেরকে আর করতে হবে। এটা একটা এই নির্বাচন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বিজয়টা আমি মনে করি একটা পজিটিভ ইম্প্যাক্ট বাংলাদেশও ফেলবে। কারণ হচ্ছে যদি আজকে বিজেপি ক্ষমতায় চলে আসতো পশ্চিমবঙ্গে, তাহলে যেই বিভাজনের রাজনীতি শুরু করেছিল বিভিন্নভাবে, তার কিন্তু ইম্প্যাক্ট এখানে পড়তো এবং এখানকার যারা সাম্প্রদায়িক যে শক্তি আছে তারা কিন্তু উৎসাহিত হতো। তবে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আগের মতো সংশয় থেকেই গেল। তিস্তার পানি নিয়ে পশ্চিমবঙ্গের এখনকার মুখ্যমন্ত্রী, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানটা সম্পর্কে আমরা সঠিক অবস্থান জানি না। কাজে এটা নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা হয়তো অনিশ্চয়তা চালু থাকবে এখনো। তবে আমি মনে করি যে তিস্তার পানি বন্টনের বিষয়টা ভারত সরকারের সাথে আমাদেরকে সমাধান করতে হবে। সীমান্ত হত্যা, নাগরিকত্ব আইন, বাংলাদেশ বিরোধিতা ইস্যু নিয়ে দেশের জনমনে ক্ষোভ থাকলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক রয়েছে ভারতের। আসছে দিনগুলোতেও এই সম্পর্ক অটুট থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এবারের সূচকে বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এক ধাপ নিচে নেমে এখন 152তম। সম্প্রতি কলেজ ছাত্রী মুনিয়ার আত্মহত্যার ঘটনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে সাংবাদিকদের নৈতিকতার। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতা নিশ্চিতে সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। এমন এক বাস্তবতায় এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে, যখন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় বইছে। কলেজ ছাত্রী মুনিয়ার আত্মহত্যার ঘটনায় সংবাদ পরিবেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছে সাংবাদিকদের নৈতিকতা। এবারের মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য তথ্য জনগণের সম্পদ, অথচ বাংলাদেশের সাংবাদিকতার করুণ চিত্রই আজ সবাইকে ভাবিয়ে তুলেছে। যে আমি যা করতে চাই, আমার যেটা কাজ সেটা আমি করতে পারছি কিনা, অর্থাৎ গণমাধ্যমের যে কাজ সে তা করতে পারছে কিনা। দ্বিতীয় হলো যে তার যে কন্টেন্ট সেটা কি মানুষের কন্টেন্ট হয়ে উঠতে পারছে কিনা। বলা হয় সাংবাদিকরা সমাজের আয়না, কিন্তু সেই আয়না নিজেও কতটা ভালো আছে
চাকরির অনিশ্চয়তা, নিম্নমানের বেতন, রাষ্ট্র ও প্রভাবশালীদের চাপ ও হুমকিতে কোণঠাসা দেশের সাংবাদিকতা। এর ওপর মরার ওপর খাড়ার ঘা বিজ্ঞাপনী সংস্থার চাপ। আর এ কারণেই আয়নাতে আর ফুটে উঠছে না সমাজের সব অসঙ্গতি। যে বিজ্ঞাপন দাতা এবং মালিকের পুঁজি এবং মালিকানা এই সবগুলোর কাছে গণমাধ্যম অনেক বেশি বন্দী হয়ে পড়ছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ এবছর আরও এক ধাপ নিচে নেমেছে। পরপর টানা 3 বছর এ পতন অব্যাহত রয়েছে। 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম। তো যেহেতু বাংলাদেশে গণতন্ত্র দুর্বল, সেই কারণে বাংলাদেশের গণমাধ্যমের প্রতি হুমকি এবং গণমাধ্যমের উপর চাপটাও অনেক অনেক বেশি। গণমাধ্যমের স্বাধীনতার ধরন অনুযায়ী বাংলাদেশ রেড জোন বা বিপজ্জনক বা খুব খারাপ তালিকাভুক্ত হয়েছে। সাংবাদিকরা সব মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু সাংবাদিকদের পাশে কতজন দাঁড়ায় সেই প্রশ্নটা কিন্তু থাকে। তারপরে আমি বলবো সাংবাদিকের কাজ করতে হবে, অর্থাৎ তাকে তথ্যের পরিষেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে এবং জনগণের তথ্যের চাহিদা অবশ্যই সুচারুরূপে সরবরাহ করতে হবে, অন্যথায় গণমাধ্যম টিকে থাকতে পারবে না। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে ব্যর্থ হলে গণমাধ্যমের স্বাধীনতা বিকাশ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরশীলতা বাড়লে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ধ্বংস অনিবার্য। নাজিফ ফরায়েজি, RTV, ঢাকা। করোনার প্রভাবে বদলেছে মানুষের রুচি, বদলেছে খাদ্যাভ্যাস। পুষ্টি বিবেচনায় ভাজা পোড়ার বদলে ইফতারিতে জায়গা পেয়েছে দেশি ফল। কিন্তু তরমুজ, বাঙ্গি ও বেলসহ মৌসুমি ফলের দাম এবছর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে নির্দিষ্ট আয়ের মানুষ। কঠোর নজরদারির মাধ্যমে ফলের দাম নাগালে আনার দাবি জানিয়েছেন তারা। রায়হান শোভন জানাচ্ছেন বাকিটা। করোনায় বদলে যাওয়া পরিস্থিতিতে ইফতার আয়োজনে দেশি ফলের চাহিদা বেড়েছে। ভাজা পোড়ার পরিবর্তে এখন ইফতারের প্লেটে দেশি ফল রাখতে চান সচেতন রোজাদাররা। দেশীয় যেই ফলগুলো সেগুলো রাখার চেষ্টা করতেছি। আগে যেমন ভাজা পোড়া খেতাম, এখন সেগুলোকে অ্যাভয়েড করে ফলগুলো আমরা খাচ্ছি শরীরের ভালোর জন্য। রোজা রাখার পর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে মানুষের, বিশেষ করে যে পানীয় ফল খাওয়ার পরে শরীরটাও ভালো লাগতেছে, পেটটাও আপনার হালকা থাকতেছে, মানুষটা একটু বেটার ফিল করতেছে, অ্যাসিডিটি বা এগুলো গ্যাস থেকে কোনো প্রবলেম হচ্ছে না। ইফতার সামগ্রীতে অনেকেরই পছন্দের শীর্ষে তরমুজ, বাঙ্গি, বেল, আনারস, কাঁচা আম, কলা সহ নানা রকম দেশীয় ফল। বাজারে এসব ফলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া, তাই স্বাদের সঙ্গে সাধ্য মেলানোই কঠিন হয়ে পড়ছে অনেকের। সাধারণ লোকের প্রতি বছর রমজান আসলে আমাদের জিনিসপত্রের দাম বাড়ে। আপেলের দাম বেশি, মালটার দাম বেশি। আপেল 180 টাকা কেজি, মালটা 160-70 টাকা কেজি। তো এত দাম বেশি হলে আমরা কিভাবে কিনা খাবো? বাজার তদারকি করার জন্য আবেদন জানাচ্ছি এবং যেন তারা এই মূল্যটা নির্ধারণ করে দেয় এবং বাজারের একটা নিয়ন্ত্রণ থাকে, কিন্তু এখন তো নিয়ন্ত্রণ নেই, যে যার মতো দাম রাখছে। ফলের বাড়তি দামের পেছনে লকডাউন আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা। আমগর মতো কাস্টমারের আড়তে গেলে মনে করেন যে কোনোদিন দাম মূল্যায়নই করে না। আমরা 20-50 টাকা কিনতে গেলে কয় কি কিনবি তোরা, বাইরে যা। রোজার মাসে আমাদের জিনিসের এটা খাসিয়ত, এটা রোজার মাসে আমাদের দেশে দাম বাইরে যায়, কি করবেন, ডাইরেক্ট মোকাম থেকে মাল কেনা লাগে বেশি, এই জন্য আমাকে বেশি বেচা লাগে। এসব অজুহাতকে ঠুনকো মন্তব্য করে দাম নিয়ন্ত্রণে বাজারে সরকারের কঠোর নজরদারি চান ভোক্তারা। রায়হান শোভন, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।